সাজানোই সংসার ফেলে আজ আমি অনেক দূরে, কি করে বলো ভালো থাকি তোমাদের সবার ছেড়ে। সেজন চলে যায় তবু রেখে যায় তার স্মৃতি। এদিন সৌমিতা মুভিজের কর্ণধার সুবীর ঘোষের সদ্য প্রয়াত স্ত্রী মীনা ঘোষের অকাল প্রয়াণে বেহালার ব্লাইন্ড স্কুলের অডিটোরিয়ামে একটি স্মরণ সভার আয়োজন করা হয়, যেখানে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ইয়ার্কি করে উনি বললেন, গৌতম তার খুব ভালো রেসপেক্ট করে যাচ্ছেন তো প্রিমিয়ারে। হ্যাঁ বৌদি, জীবনে একটা সিনেমা করেছি, সেই সিনেমাটার একটা প্রিমিয়ারে উপস্থিত হতে পারবো, সেটা তো একটা বড় পাওনা, সুতরাং বিরাট স্টাইল করে যেতে হবে। খুব হাসতেন, দেখা হলে খুব হেসে কথা বলতেন। ভেঙে পড়েছে আমার বাড়ির ঠিক উল্টো দিকে, ফাঁপা গাছ। 6টা অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম যে গাছটা কেটে ফেলে দিই, নতুবা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। লাস্টেও আমরা করেছিলাম, 6টা অ্যাপ্লিকেশন আমরা করেছি, কিন্তু আজকে একই সঙ্গে তার স্মৃতিচারণের পাশাপাশি সৌমিতা মুভিজ নিবেদিত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকারের কণ্ঠে গাওয়া আমি দুয়ারের তারা গানটি প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। স্বপ্ন ছিল রাখব সুখে তোমাদের সারা জীবন, হাতে রেখে হাত চলব সাথে আমরা এই 4 জন। আমি তোমার মীনা, তোমরা ভালো থেকো শুধু সারা জীবন আমায় মনে রেখো। এদিন এই শোক সভায় উপস্থিত ছিলেন স্বয়ং সৌমিতা মুভিজের কর্ণধার এবং প্রয়াত মীনা ঘোষের স্বামী সুবীর ঘোষ এবং কন্যা মৌমিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সৌমিতা মুভিজের সকল কলাকুশলী থেকে শুরু করে আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীরা। সবশেষে তাকে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে সুরের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমি একটা কথাই সেদিন থেকে ভেবে যাচ্ছি যে মা এমন একটা জিনিস, মা না থাকলে জীবনে কি হবে। জীবনের পরিপূর্ণতা মরণে নয়, মরণোত্তরে। তাই হয়তো বৌদিকে আজও আমরা এখানে দাঁড়িয়ে এইভাবে আন্তরিকভাবে স্মরণ করছি। বৌদির সাথে আমার আজ বেশ কিছুদিন আগে। তুমি কি কেবলই ছবি, শুধু পটে
দ্বিধা, ওই যে সুদূর নিহারিকা, যারা পড়ে আছে ভিড় আকাশের ভিড়, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়ে আছে আধারের যাত্রী। এবং বৌদির জন্মদিনে আমি বৌদিকে প্রতি বছরই উইশ করতাম। বৌদি খুব মজা করে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতো, দিয়ে বলতো একবার এসো না বাড়িতে, একবার এসো না বাড়িতে। কিন্তু দুঃখের বিষয়, আমি যেদিন গেলাম বৌদি আমাদের সাথেই থাকতো। তো আজকে বৌদিকে নিয়ে আর কিছু বলার নেই, অনেক স্মৃতি আছে, আমরা সবাই জানি। এর সাথে মানে কাজের সূত্রে আলাপ। তো আমরা একসাথে পিকনিক করুন বা এরকম কোনো অনুষ্ঠান হলে তখনই আমরা দেখা হতো বৌদির সাথে। খুবই ভালো মানুষ ছিল, সবাইকে সবার প্রথমে সবাইকে কেমন আছো কী আছো জিজ্ঞেস করতো, খেয়েছো কিনা জিজ্ঞেস করতো। তো আমার স্বামী হলো নিউরোলজিক্যাল পেশেন্ট। কদিন আগে দিনা আমার বাড়িতে বলেছিলাম যে ও ননদ পেয়ে আমার ভাইকে নিয়ে ওরা চাকরি নিয়েছিল। এত গল্পের মাধ্যমে এতই মানুষটাকে ঘুরিয়ে রেখেছিল। বললো গায়ু আপনি কি নিউরোলজিক্যাল পেশেন্ট, আপনাকে এমন কথার মাধ্যমে ঘুরিয়ে দেবো আপনি আর আমাকে ছেড়ে থাকতে পারবেন না। এই কথাটাই মনে করার জন্য না দিদি আমার কাছে এতটাই দুঃখের যে যে মানুষটাকে আমি এত কাছ থেকে দেখেছি সেই মানুষটাকে ছাড়া আজকে আমরা উপস্থিত হয়েছি। তো এটাই বলবো যে সুবিধা আমরা আর বোন সবাই মিলে উনি আছেন, আমাদের সাথেই আছেন আর সবসময় থাকবেন। সবাইকে ওপর থেকে ভালোবাসা আশীর্বাদ তো অবশ্যই উনি দেবেন, আর যেখানেই আছেন যেন খুব ভালো থাকে। স্বপ্ন ছিল রাখবো সঙ্গে তোমাদের সারা জীবন, হাতে হাতে রেখে চলবো সাথে আমরা আমি দূরের তারা আমরা জানতাম এতদিন যে আমি অন্তত জানি যে একটা গাছ একটা প্রাণ, সেটা যে প্রাণ দেওয়ার বদলে নিয়ে নিতে পারে এটা প্রথম দেখলাম। 2 নম্বর হলো মানে এখন তো কিছু বলার মতো ভাষা নেই, আর নিজেই সামলাতে পারছি না, প্লাস আমার মেয়ে আর দিদি আছে। তবে গাছটা যদি প্রিকশন হিসেবে যে সময় কাউন্সিলর সাহেবকে চিঠি দেওয়া হয়েছিল সেই সময় যদি উনি কাটতেন তাহলে আজকে এই দুর্ঘটনা হতো না, এটা আমার মনে হচ্ছে। নানান কারণে পারিপার্শ্বিক চাপে হয়তো উনি কাটতে পারেননি, কিন্তু আজ যে দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে, এটা আমি আশা করি যাতে ভবিষ্যতে এরকম নেগলিজেন্সের জন্য আরও কারো এরকম ঘটনা না ঘটে। এটা তো মানে সেদিনকে আমরা বিকেলবেলা 1 মে বিকেলবেলায় নিজেরা ঘুম থেকে উঠে সব আমরা রোজই ঠিক করি এই মুড়ি খাবো এই খাবো, সেদিনকে আমরা ঠিক করলাম মুড়ি চপ চুরমুর খাবো। তো বললো আমি এক্ষুনি নিয়ে আসছি। এবার বেরিয়ে যাওয়ার পরে তোর কোনো খবর পাচ্ছি না, মানে ফোন ধরছে না, কিছু হচ্ছে না। তারপরেই দমকা ঝড়টা এসছে, বাড়ি টাড়ি অন্ধকার হয়ে গেছে। আমি মেয়েকে দিদিকে কোনোরকম সামলে বলছি মিনা কোথায় গেল। আমার দুর্ভাগ্য যেটা এখনও রিফ্লেক্ট করে আমার মনে, আমি বাইরে ওই ভিজে অবস্থা ফোন করতে করতে দেখি পুরো গলি কারেন্ট হয়ে গেছে, না মেনে ডান দিকে ফোন করছি দেখি মুখ থুবড়ে পড়ে আছে। এটা আমার জীবনে মানে কোনোদিন ভুলতে পারবো বলে আমার মনে হয়। ও যেখানেই থাকুক ভালো থাকুক, আর ওপর থেকে আমাদের সেভ করুক, আমরা যাতে ভবিষ্যতে কোনো ভালোভাবে এগিয়ে যেতে পারি, মেয়ে যাতে ভালোভাবে ঠিকঠাক থাকতে পারে, যাতে কোনো রকম বিপদ না হয়। হ্যাঁ, এই গানটার প্রসঙ্গে বলি, এই গানটা যখন মারা যায় তার কিছুদিন পরে আমি বললাম ওর নামে একটা গান করতে চাই। তো আমার সহযোগী যারা আছে এই গানের সঙ্গে যারা জড়িত সবাই
কেউ পয়সা নেয়নি, এটা ফ্রি অফ কস্টে গানটা করে দিয়েছে। অপূর্ব গানটা হচ্ছে, ওয়ার্ডিংগুলো ভালো, এবং যে এটা লিরিক্স করেছে সিকিমে ছিল, গ্যাংটকে ছিল, ওখান থেকে বসে হোটেলের মধ্যে লিখে গানটা পাঠিয়ে দিয়েছে। তো গানটা খুব ভালো, সবাই শুনুক, সবাই শুনলে ভালো লাগবে। না, এখান থেকে একটা SMS আমি দিতে পারি যে আজকে যদি কাউন্সিলর সাহেব ওই জয়েন্ট পিটিশনটা নিয়ে ওনার যদি, উনি বলেছিলেন ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের ধরবে, সেটা না করে যদি প্রপার ওয়েতে কর্পোরেশনের পার্কস ডিপার্টমেন্টকে বলে কাটিয়ে দিতে পারতো, তাহলে আর আমার জীবনে এরকম সর্বনাশটা হতো না। আমি বলি যে ভবিষ্যতে যদি এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেটা যেন একটু কাউন্সিলর সাহেব মাথায় রাখেন। হ্যাঁ, উনি বাড়িতে এসেছিলেন, আমার মেয়েকে একটা চাকরির অফার দিয়ে গেছে, আর কিছু টাকা জোর করে দিয়ে গেছে, সেই টাকাটা এখনও পড়ে আছে, যে এই খরচাপাতির জন্য আমি দিলাম, সেই টাকাটা এখনও পড়ে আছে। আমি পাড়ায় যে ওনাকে নিয়ে এসেছিলেন, তাকে আমি অনেকবার বলেছি টাকাটা নিয়ে যা, বলে না ওটা অপমান হবে, তোমায় খরচা করতে দিয়েছি, তো ওই টাকাটা এখনও রাখা আছে। না, সেই দিন অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িটি এমনই ভাঙা অবস্থায় আছে, সেই দিন ঝড়ের মুহূর্তে আমি ভেবেছিলাম যে সেই বাড়িটি ভেঙে পড়েছে। আমার মার যে প্রাণটা চলে গেছে সেটা আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু শেষমেশ দেখা গেল যে আমার মার প্রাণটা নেই। মা ওই দিনই দেহত্যাগ করেন। এটা আমি তো বলবো, এটা অ্যাকচুয়ালি হয়েছে আমাদের কাউন্সিলরের কারণে। 3 বছর ধরে চিঠি লিখে পাঠানো হচ্ছে গাছ কাটার জন্য, বাট তবুও কাটেনি। তো এটা অ্যাকচুয়ালি দোষী হলো কাউন্সিলর। তো আমি বলবো যেন কাউন্সিলর এরকম নেগলেক্টটা না করে। মাকে জাস্ট বললাম যে আমাদের সাথে থেকো, আমাদের সঙ্গে থেকো। যেমনভাবে মোটামুটি আগের মতো তো আর আনন্দে আর খুশিতে কাটে না, মোটামুটি কোনোভাবে কেটে যাচ্ছে। ও সবসময় বন্ধুর মতন থাকতো, সব কিছুই কথাবার্তা, খাওয়া দাওয়া সব রকম একসঙ্গে থাকতো। আমি বলবো যেন ভালোভাবে থাকুক, এটাই যেন মেয়েকে যেন আমি ভালোভাবে তৈরি করতে পারি। যে কথা দিয়েছিল আমাকে যে তুমি পড়াশুনোগুলো দেখবে, আমি যেন করতে পারি, এটাই হলো আমার সব থেকে বড়। কখনোই ভাবিনি যে বৌদিকে নিয়ে এরকম একটা পরিস্থিতির ওপর দাঁড়িয়ে এরকম একটা গান করতে হবে। তো খুবই আমরা ভারাক্রান্ত, দুঃখ মনের মধ্যে রেখে এই গানটা সবাই মিলে করতে হলো আর কি। তো একটা এর মধ্যে অদ্ভুত একটা ফিলিংস, যখন আমরা এটা কম্পোজ করেছিলাম, আমি সেটা বলছিলাম সুবিধাকে, যখন কম্পোজ করছিলাম হঠাৎ করে, এটা বললে হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে, মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল না, হয়তো বৌদির আশীর্বাদ একটা ওপর থেকে ছিল, এবারে তার একটা কোনোভাবে লিঙ্ক আপ একটা হয়ে গেছিলো, আমারও হয়েছে। আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলাম দেবারতীকে, গানটা গেয়েছে, ওর মধ্যে বললো কেমন একটা অদ্ভুত, মানে যেন কোথাও একটা এনার্জি পাচ্ছিলাম এরকম। তো সেটাই বলছি, বৌদি আমাদের সরাসরি কখনোই আমাদের কাজে বৌদি আসতেন না খুব একটা, কিন্তু বৌদি ওই নেপথ্যে প্রচণ্ডভাবে সহযোগিতা করতেন আর কি। তাই আমরা সেই মানে শূন্যস্থানটা ফিল করতে পারছি আর কি খুব বেশি করে। তো আজকের দিনে খুবই মানে যাক, বৌদিকে একটা সম্মান দেয়া হলো আজকে, ভালো লাগলো, সবার কাছে দেখা হলো, কিন্তু সেই মানুষটা নেই, এটাই একটা আমাদের কাছে একটা খারাপ লাগার ব্যাপার আর কি। আমি তোমার মিনা, তোমরা ভালো থেকো, শুধু সারা